দর্শক, বাজেট ঘোষণা শেষ হয়েছে। অর্থ উপদেষ্টা বাজেট ঘোষণা করেছেন। এক নজরে দেখে নিচ্ছি মোটা দাগে কি কি থাকছে এবারকার বাজেটে। বাজেটের আকার এবার দাঁড়িয়েছে 7,90,000 কোটি টাকা। এর সাথে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,99,000 কোটি টাকা। বাজেটে এবারের ঘাটতি 2,26,000 টাকা ধরা হয়েছে, যার মধ্যে নানা ধরনের অভ্যন্তরীণ এবং অভ্যন্তরীণ হিসেব রয়েছে। এছাড়া আমরা এডিবি বরাদ্দ 2,30,000 কোটি টাকার বেশি পাচ্ছি। ভর্তুকি ব্যয় মোট 1,16,000 কোটি টাকা। এই যে মোটা অঙ্ক আমরা দেখলাম, এবার এই নিয়ে আমরা বিশ্লেষণ করব ব্যবসা বাণিজ্য শিল্প খাতের দৃষ্টিকোণ থেকে। দর্শক, এক নজরে দেখে নিলাম এবার বাজেটে আমরা কি পাচ্ছি, কি এলো এবারকার বাজেটে। এই নিয়ে আমরা বিশ্লেষণ করব শিল্প খাত এবং ব্যবসা বাণিজ্য দৃষ্টিকোণ থেকে। আমাদের সাথে আমাদের স্টুডিওতে আমাদের অতিথি আছেন। আমাদের অতিথি থাকবেন ডক্টর মাসুর রিয়াজ। উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। একই সাথে আমাদের সাথে যুক্ত থাকছেন আমাদের সহকর্মী, রপ্তানি খাত নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সিনিয়র আমাদের রিপোর্টার জাহিদুল ইসলাম। আমরা আমাদের অতিথি মাসুর রিয়াজের কাছে যাওয়ার আগে আমরা আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম একটু কথা জেনে আসতে চাই। জাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই বিশেষ আয়োজনে। রপ্তানি খাত নিয়ে একটি লম্বা সময় যাবত আপনি কাজ করেছেন, তো সেই ক্ষেত্রে রপ্তানি খাতের জন্য এবারকার যে বাজেটটা কি মনে করেন, কেমন হলো? উদ্যোক্তারা আসলে কি পেলেন? নিশ্চিত করা এবং একই সাথে তা যথাসম্ভব। আমি গার্মেন্টস খাতে যে কজন ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে অন্যান্য বারের চাইতে এবার যে বাজেটটি 2025-27 বছর 26 বছরের যে বাজেটটি, সেটিকে ব্যবসায়ী বান্ধব বলে বলছেন রপ্তানি খাতের ব্যবসায়ীরা, রপ্তানিকারকরা। তারা যেমনটি বলছেন যে এবার বাজেটে আয়কর অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে তারা বলেছেন যে সেটি যদি স্পষ্ট করে বলা হতো কোন কোন খাতে আয়কর অব্যাহতি দেওয়া হবে, তাহলে এটি তাদের জন্য ভালো হতো। তারা যেমনটি বলছেন যে সরকার এলএনজি আমদানির উপরে যে শুল্ক ছিল সেটি প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে তারা বলছেন যে তাদের যে উৎপাদন খরচ আছে সেটি কিছুটা কমে আসবে, এবং তারা বলছেন যে সরকার জমি নিবন্ধনের উপরও যে শুল্ক আছে সেটি কিছুটা কমিয়েছে। এর ফলে তারা যেমনটি বলছেন যে ব্যবসার যে বিনিয়োগটি বাড়বে। কারণ আমরা যেমনটি জানি যে আমাদের দেশে জমি ক্রয় করলে কিন্তু জমি পরে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে চড়া নিবন্ধন শুল্ক দিতে হয়, সেটি কিন্তু সরকার কমিয়ে আনার ঘোষণা দিয়েছে। এটিকে তারা ব্যবসা বান্ধব বলছেন। এছাড়া তারা বলছেন যে কাঁচামাল আমদানিতে একটি ন্যূনতম ট্যারিফ ছিল অন্যান্য সময়, যেটি বহাল ছিল, কিন্তু এই বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সেটি অব্যাহতি দিয়েছেন। এই ক্ষেত্রে তারা বলছেন যে এটি তাদের যেই পণ্য আমদানির যে শুল্ক সেটি কিন্তু তাদের আর এখন নির্দিষ্ট করে দিতে হচ্ছে, অর্থাৎ যেই দামে আমদানি করা হবে সেই দামেই তারা শুল্ক ধরে সেটি পণ্যটি বিক্রি করতে পারবে, যার কারণে এটিকেও তারা ভালোভাবে দেখছেন। এছাড়া তারা বলছেন যে সরকার যুক্তরাষ্ট্রের যে পণ্য আছে বিভিন্ন পণ্যের উপর যে শুল্ক রেয়াত দেওয়া বা শুল্ক মুক্ত করার যে ঘোষণা দিয়েছে সেটিও তারা বলছেন তাদের যে কাঁচামাল আমদানি, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে যে সুতা আমদানির উপর যে করটি ছিল সেটি প্রায় সম্পূর্ণ চলে গিয়েছে। আমরা যেমনটি জানি যে আগে 0 থেকে 1% পর্যন্ত শুল্ক ছিল, সেটি কিন্তু এখন আর থাকছে না। এছাড়া তারা যেমনটি বলছেন যে সরকার সিঙ্গেল উইন্ডোজের মাধ্যমে আগে বিভিন্ন সরকারি সেবাগুলো কিন্তু ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দিত, কিন্তু সেটি আরও জোরদার করেছে। এখন 134টি সেবা কিন্তু 43টি প্রতিষ্ঠানে দিচ্ছে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে। এটি তারা বলছেন যে এটি একটি ভালো উদ্যোগ। এছাড়া তারা যেমনটি বলছেন যে পরিবেশ বান্ধব যে রিসাইকেল পণ্য সেটিতে আগে কর দিতে হতো 3%, সেটি কমিয়ে এখন 1.5% করা হয়েছে। এটিও একটি ভালো দিক বলে তারা বলছেন। এছাড়া তারা যেমনটি বলছেন যে সরকার যে জ্বালানি নিরাপত্তার জন্য যে বাপেক্সের মাধ্যমে বিভিন্ন কূপ খননের যে উদ্যোগ নিয়েছে আগামী 2 বছর, সেটিকেও তারা ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন যে এর ফলে শুধু বিদেশি এলএনজি বা বিদেশি গ্যাসের উপর নির্ভরতা কমবে, স্থানীয় যে গ্যাস আছে সেটির কিন্তু প্রাপ্যতা বাড়বে। এছাড়া যে এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশে যে বিভিন্ন বাজারে শুল্কমুক্ত সুবিধা হারাবে রপ্তানির, সেটিকে কিছুটা সহনীয় করার জন্য বিভিন্ন দেশের সাথে আঞ্চলিক জোটের সাথে সরকার শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি করার যে উদ্যোগের যে ঘোষণা দিয়েছে সেটিও তারা বলছেন ইতিবাচক। তাহলে জাহিদুল ইসলাম, মোটা দাগে কি বলা যায় ব্যবসায়ীরা আসলে যে প্রত্যাশাটা করেছিল সেটা আসলে কি পূরণ হয়েছে, বা কত শতাংশ পূরণ হয়েছে, বা কি পরিমাণ পূরণ হয়েছে বলে মনে করেন আপনি? এক কথায় যদি একটু ছোট করে জানান। ব্যবসায়ীরা বলছেন মূলত আমি যেটি শেষ পর্যায়ে যেটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে বাজেট যেটি ঘোষণা হলো, তাহলে প্রত্যাশার সাথে কতটুকু ব্যবসায়ী বা শিল্প বান্ধব হলো, ছোট কথায় তারা কি বলছে যদি 2 লাইনে বলতে চাই?
ব্যবসায়ীরা যেটি বলছেন যে তাদের যে প্রত্যাশা তাদের সব সময় থাকে, তাদের ব্যবসার অনুকূলে যেন বাজেটটি হয়, কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে অন্যান্য সরকারের সময় যখন তারা বাজেটের প্রস্তাবনাগুলো দিতেন সেই ক্ষেত্রে বেশ কিছু সময় রাজনৈতিক বিবেচনায় বাজেটটি হতো, কিন্তু এবার কোনো রাজনৈতিক বিবেচনা করা হয়নি। বিভিন্ন শ্রেণী গোষ্ঠীকে আসলে সুবিধা দেওয়ার জন্য বাজেটটি করা হয়নি, এটি একটি সামষ্টিক বাজেট করা হয়েছে। সেই সামষ্টিক বাজেট হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে সেই দিক থেকেই তারা এই বিষয়টিকে ইতিবাচক বলছেন। চমৎকার বেশ কিছু তথ্য পেয়ে গেলাম। জাহিদুল ইসলাম, ধন্যবাদ আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য। আমাদের সাথে জাহিদুল ইসলাম যুক্ত হয়েছিলেন। এই মুহূর্তে আমরা আমাদের অতিথির সাথে আর একটু আলাপ করে আসি। ডক্টর মাসুর রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি বাজেট নিয়ে অর্থযোগের আজকের এই আয়োজনে। মানে একটু মোটা দাগেই যেটি জিজ্ঞাসা করতে চাই, কি মনে করেন যে ঘোষিত যে বাজেটটি আজকে আমরা শুনলাম, সেখানে যে কর প্রস্তাবনাগুলো করা হলো কতটুকু ব্যবসা বান্ধব? ধন্যবাদ। আমি মনে করি বাজেটের এইবার অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য এবং জনগণ এই সার্বিক দিক থেকে এই বাজেটের সবচেয়ে বড় পজিটিভ যে ফিচারটা, যেটা সবচেয়ে একটা মানে প্রশংসার দাবিদার, সেটা হলো যে বাজেটের অ্যাম্বিশনটাকে সীমিত রাখা হয়েছে। বাজেট যেটা আমরা বাজেটের সাইজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সাধারণত আমাদের দেশে বাজেট সবসময় আগের বছরের তুলনায় বেড়ে যায়। এই বছর ওভারঅল বাজেটের সাইজ গত বছরের তুলনায় 7,000 কোটি টাকা কম, এবং অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ওভারঅল ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার সেটাও প্রায় 13% মতো কম গত বছরের প্রপোজড বাজেটের সাথে যদি আমরা কম্পেয়ার করি। তো এটা আমি মনে করি একটা মানে একটা খুব উল্লেখযোগ্য বা এটা খুব ওয়েলকাম স্টেপ, কারণ আমাদের যে মূল্যস্ফীতির বিরুদ্ধে যে আমাদের লড়াইটা চলছে, যেই লড়াইটা আমাদেরকে জয়ী হতেই হবে। এটা ছাড়া কস্ট অফ বিজনেস, ব্যবসা বাণিজ্যের খরচ, জনজীবনের খরচ আমরা একটা সহনীয় পর্যায়ে আনতে পারবো না, ইন্টারেস্ট রেট পারবো না, এবং ফরেন এক্সচেঞ্জে ফার্দার ডিভ্যালুয়েশনের রিস্ক ক্রিয়েট হবে যদি ইনফ্লেশন আমরা কমাতে না পারি। সেই জায়গায় এই যে একটা মডারেট অ্যাপ্রোচ টু বাজেট সাইজ, এটা আমি মনে করি প্রশংসার দাবিদার, নাম্বার ওয়ান। নাম্বার টু, ব্যবসা বাণিজ্যের জন্য কয়েকটা ভালো উদ্যোগ আছে, তবে আমি মনে করি আরও ভালো হতে পারতো। তো ভালো উদ্যোগগুলোর মধ্যে আমি প্রথমেই বলবো, আপনারা যদি দেখেন আমাদের এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের একটা বড় সমস্যা হলো গ্যাসের সংকট, বিশেষ করে রপ্তানিমুখী টেক্সটাইল শিল্প, নিট কম্পোজিট, ডোমেস্টিক সেক্টরে স্টিল, সিমেন্ট, সিরামিক্স, যেটা আবার এক্সপোর্টও হয়, এগুলো গ্যাসের সংকটে তারা ভুগছে এবং তাদের আউটপুট ড্রপ করেছে। তো আমরা দেখলাম যে এলএনজির ক্ষেত্রে এইবার সাবসিডি, এলএনজি ইম্পোর্টের জন্য সাবসিডি বাড়িয়ে প্রায় 9,000 কোটি টাকার উপরে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমি মনে করি একটা পজিটিভ দিক। মাসুদ রিয়াজ, এই যে এই ধরনের আমরা একটু বিস্তারিত বিশ্লেষণে আমরা যাব, তবে তার আগে এই মুহূর্তে আমাদের একটি বিরতির সময় হচ্ছে। আমরা বিরতি নিয়ে আবারও আপনার কাছে আমরা ফিরছি, তখন এই বিষয়ে আমরা আরো একটু বিস্তারিত আলাপ করব। ডক্টর মাসুদ রিয়াজ বিশ্বক আমাদের সাথে যুক্ত আছেন, আমরা তার সাথে আমরা আলোচনা চালিয়ে যাবো। এই মুহূর্তে একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পরে ফিরছি আবার। দর্শক, আমাদের সাথে আমাদের অতিথি ডক্টর মাসুদ রিয়াজ আমাদের সাথে যুক্ত আছেন, আমরা তার কাছে ফিরছি, কথা হচ্ছে তার সাথে। ডক্টর মাসুদ রিয়াজ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি অর্থযোগের বাজেট নিয়ে বিশেষ আলোচনায়। ঠিক বিরতির আগে আপনি ব্যবসা বান্ধব পরিস্থিতি নিয়ে বাজেটের যে প্রসঙ্গগুলো সেটা তুলে ধরছিলেন, সেটি নিয়ে আরেকটু বিস্তারিত আমি জানতে চাই। প্রথমে তো আপনি গ্যাসের প্রসঙ্গ নিয়ে তো কথা বলছিলেনই, এটি একটি অনেক লম্বা সময়ের আমরা দাবি, কিন্তু সেটা দেখতে পাচ্ছিলাম, সেটা নিয়ে নানা ধরনের আমরা তো প্রসঙ্গ দেখতেই পাচ্ছি। এছাড়াও আমরা করের বর্তমান যে কর স্তরের বর্তমান যে অবস্থান দেখতে পাচ্ছি, সেটা নিয়ে আসলে আপনি কি মনে করেন? এই যে কর ব্যবস্থাপনা বা কর প্রস্তাবনার যে স্তরগুলো রয়েছে, সেটি আসলে কি সহযোগিতা করবে আমাদের এই ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য? কারণ একে তো আমাদের বিনিয়োগের বড় একটি দুর্বলতা কিন্তু আমরা সম্প্রতি দেখতেই পাচ্ছি। সেই ক্ষেত্রে আসলে এই বাজেটটা কতটুকু প্রভাবিত করবে? ধন্যবাদ। এই করের আমি বলবো যে দুইটা পার্সপেক্টিভ আছে, দুইটা অ্যাঙ্গেল থেকে এটা দেখা যায়। একটা হলো যে সুনির্দিষ্ট করের যে প্রস্তাবনা হয়েছে, কর বলতে আমি ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টম সব মিলিয়ে সেই জায়গা। আর আরেকটা হলো যে করের মানে যে সার্বিক যে বাংলাদেশের ট্যাক্স এনভায়রনমেন্ট, সেটা আরও কতটা সহজ বা ব্যবসা বাণিজ্যের জন্য ফ্যাসিলিটেটিভ হতে পারে, এই দুইটা অ্যাঙ্গেল থেকে। তো স্পেসিফিক জায়গায় যদি আমরা বলি, এইবার বেশ কয়েকটা জায়গায় আমরা করের ক্ষেত্রে আমরা বার্ডেন কমানো বা ছাড় দেখছি। যেমন আমি বলবো, আপনি জানেন এটা ডিজিটাল ইকোনমির এরা, আমাদের ডিজিটাল ইকোনমি সেক্টর এবং আমাদের যে অন্যান্য বিভিন্ন আরএমজি থেকে শুরু করে অন্যান্য আমাদের গুরুত্বপূর্ণ সেক্টর, সেখানে অটোমেশন, সেটার জন্য সফটওয়্যার খুব ইম্পর্টেন্ট। সফটওয়্যার ইম্পোর্টকে সহজ করা হচ্ছে।
কৃষি আমাদের খুব মানে আপনি জানেন আমাদের অর্থনীতির একটা প্রাণ, এবং কৃষিকে আমাদের আস্তে আস্তে কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারে পরিণত করতে হবে আমাদের সামনে দিনের অর্থনীতির জন্য। এবং সেইখানে কৃষির লজিস্টিক্স, স্টোরেজ আমাদের একটা বড় ব্যারিয়ার। এইবার কোল্ড স্টোরেজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কর, কোল্ড স্টোরেজ স্থাপনের ক্ষেত্রে, মডার্নাইজেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কর সহজ করে নিয়ে আসা হয়েছে। আমি মনে করি এটা একটা উল্লেখযোগ্য বা এনকারেজিং ইতিবাচক দিক অ্যাগ্রি বিজনেসকে ডেভেলপ করার জন্য। তার সাথে সাথে আর্থিক খাতে আপনি জানেন যে আমাদের সেভিংস এবং ডিপোজিট এই দুটাই খুব একটা ভালো করছিল না। তো সেই জন্য সেভিংস যদি বাড়াতে হয় আমাদের ডিপোজিটকে এনকারেজ করতে হবে। এবং আমরা যেটা দেখেছি এখন পর্যন্ত সেখানে ব্যাংক ডিপোজিট বা ব্যাংক স্থিতির উপর যে বিভিন্ন শুল্ক, আবগারি শুল্ক বা অন্যান্য ট্যাক্স হয়, সেটাকেও আরও সহজ করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এর সাথে সাথে এই 2 পা আমরা এগিয়েছি, কিন্তু কিছু জায়গায় আবার 1 পা আমরা পিছিয়ে গেছি এই ট্যাক্সের বিভিন্ন জায়গায়। যেমন আপনি জানেন যে এখন ওই ডিজিটাল ইকোনমির ধারা ধরে আমরা অনলাইন বিজনেস, অনলাইন প্ল্যাটফর্মে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা, প্রসার, এটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোগ মানে স্মল ইয়াং এন্টারপ্রেনার্স, আমাদের মহিলা উদ্যোক্তা এবং ঢাকার বাইরের বিভিন্ন সেকেন্ডারি বা স্মল গ্রোথ সেন্টারে যে উদ্যোক্তারা, তারা যোগাযোগের ব্যবস্থাকে সেটার যে জটিলতা সেটাকে ওভারকাম করে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছে। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মের ভ্যাট বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এটা আমি মনে করি যে ব্যবসার প্রসারের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসার মধ্যে বৈষম্য কমিয়ে আনে ইয়াং এন্টারপ্রেনর, উইমেন এন্টারপ্রেনর, রুরাল বা পেরি আরবান বা সেমি আরবান এন্টারপ্রেনর উদ্যোক্তা, তাদের ব্যবসা বাণিজ্য প্রসারের যে একটা চমৎকার সুযোগ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, সেই জায়গায় এই ট্যাক্সটা একটা বাধা হয়ে দাঁড়াবে। তার সাথে আরেকটা আমি বলবো যে এইটাও একটু ব্যবসার ক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করে। আপনি জানেন টার্নওভার ট্যাক্স বলে একটা জিনিস আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি টার্নওভার ট্যাক্স থাকারই কোনো প্রয়োজন নাই, কারণ টার্নওভার ট্যাক্সটা আসলে ট্যাক্স প্রিন্সিপালের এগেনস্টে, এটা রেভিনিউর উপর, ট্যাক্স হওয়া উচিত ইনকামের উপর। তো যাই হোক, যেটা আছে 0.6%, এবার এটাকে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এবং এই টার্নওভার ট্যাক্সটা মূলত স্মল বিজনেসের ক্ষেত্রে প্রযোজ্য। সেই জায়গায় স্মল বিজনেস এই টার্নওভার ট্যাক্স যদি বাড়ানো হয়, তারা ডিসপ্রপোর্শনেটলি বা অধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত হবে। পুঁজিবাজারকে এনকারেজ করতে হবে এবং তার জন্য ট্যাক্স ব্রেক যেগুলো দেওয়া হয়েছে সেগুলো ভালো, যেমন মার্চেন্ট ব্যাংকের ট্যাক্স রেট কমিয়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু সেইটারই অংশ হিসেবে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির মধ্যে ডিফারেন্সটা বাড়াতে গিয়ে একটা ভালো উদ্দেশ্য, কিন্তু এটার ফলে একটা আউটকাম খারাপ হবে। সেটা হলো যে নন লিস্টেড, যেটা প্রায় লক্ষাধিক কোম্পানি আছে, সেখানে ট্যাক্স 25% থেকে 27.5% কমিয়ে বাড়িয়ে ফেলা হয়েছে। তো আমাদের কিন্তু অলরেডি 25%-এ, আমরা যদি আমাদের নেইবারিং কান্ট্রি, এশিয়ার যে অন্যান্য কম্প্যারেটর কান্ট্রি আছে তাদের তুলনায় আমাদের কর্পোরেট ট্যাক্স কিন্তু আগে 25%-ও এটা হাই ছিল। তো সেখানে এটা 27.5% করে ফেলায় ব্যবসা বাণিজ্যের উপর কিন্তু ট্যাক্স বার্ডেন বাড়বে। আমি মনে করি যেটা করা উচিত ছিল, লিস্টেড কোম্পানি তাদের যেটা 20% আছে, এটা আরেকটু কমিয়ে নিয়ে আসা উচিত ছিল, মেবি 18%, 18.5%। আর নন লিস্টেড কোম্পানির জন্য 25%। দর্শক, অর্থনীতি বিশ্লেষক ডক্টর মাসরুর রিয়াজ আমাদের সাথে ছিলেন। আমরা তার সাথে আলোচনা চালিয়ে যাব, তবে তার আগে এর মাঝখানে আমাদের সহকর্মী রুহুল আমিন রিপন আমাদের সাথে যুক্ত হয়েছেন। তার কাছ থেকে আমরা এবার ঘোষিত বাজেটে কর এবং রাজস্বর যে বর্তমান পরিস্থিতি, সেটি নিয়ে একটু বিস্তারিত জেনে ফিরছি। রুহুল আমিন রিপন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের আয়োজনে। রুহুল আমিন রিপন, কি দেখছেন রাজস্ব পরিস্থিতি এবং বর্তমান যে পরিস্থিতি, সেটি আসলে আপনি কেমন দেখলেন বা কি অবস্থা এখন? বাজেটের আকার কিন্তু বাড়ানো হয়নি। গত বছরের বা চলতি অর্থ বছরের যে বাজেট ছিল তার চেয়ে এই নতুন যে বাজেট আজকে ঘোষণা হলো সেটা কিন্তু আকারে কম। তো বাজেট কমলেও রাজস্ব আয়ের লক্ষ্য কিন্তু বাড়ানো হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের রাজস্ব আয়ের লক্ষ্য এবং আদায় দুটোই কম দীর্ঘদিন ধরে, এবং এই কারণে বাংলাদেশ একটা বড় কাঠামোগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে দাতা সংস্থাগুলোর সঙ্গে এ নিয়ে নানা রকম ঝামেলাও তৈরি হচ্ছে, যে বাংলাদেশের রাজস্ব আয় এত কম, বাংলাদেশের অর্থনীতি এ কারণে ভঙ্গুর এবং টেকসই নয়, যে কারণে আমরা দেখেছি যে IMF কড়া শর্ত দিয়েছে। এবং এমনও পরিস্থিতি আমরা দেখেছিলাম যে IMF ঋণের অর্থ ছাড় করবে কিনা সেটি নিয়েও সংশয় তৈরি হয়েছিল। যাই হোক, এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে।
এবং সেগুলো, তবে কিভাবে রাজস্ব আয়টা বাড়ানো হবে সেটি নিয়ে কিন্তু যারা অর্থনীতি নিয়ে কাজ করেন, গবেষণা করেন, তাদের মধ্যে মতদ্বৈততা এবং একাধিক মত আছে। বিশেষ করে আমরা যে উদ্যোগটি দেখছি যে অর্থ উপদেষ্টা যেটি করেছেন যে কিছু কিছু খাতের অব্যাহতি কমিয়ে দিয়ে তিনি রাজস্ব আয় বাড়ানোর একটি চেষ্টা করেছেন। একই সঙ্গে আরেকটি হচ্ছে যে এনবিআর এর কিছু রাজস্ব আদায় করার ক্ষেত্রে আইনি দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলো দূর করার কিছু উদ্যোগ আছে। কিরকম? যে আপনি জানেন যে উৎসে কর, অর্থাৎ যখন কোনো সেবা বা পণ্য বা লেনদেন হয় ঠিক সেই পর্যায়ে এনবিআর কিছু কর আদায় করে থাকে, কিন্তু এই করটা দীর্ঘদিন ধরে আদায় করা হয় অতি উচ্চ হারে, যেটা নিয়ে ব্যবসায়ীরা, সুশীল সমাজ, অর্থনীতিবিদরা দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছিলেন এবং সেই আপত্তিগুলো বিবেচনায় নিয়ে এবার বেশ কিছু খাতে ঠিকাদারি সহ বেশ কিছু খাতে উৎসে কর কমানো হয়েছে। নিঃসন্দেহে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তবে দুঃখের বিষয় যে হচ্ছে যে কর বাড়ানোর ক্ষেত্রে কিন্তু জোর দেওয়া হয়েছে পরোক্ষ করে, আর পরোক্ষ কর যখন বাড়ানোর চেষ্টা করা হয় তখন কিন্তু এই প্রভাবটা সবার মধ্যেই পড়ে। বিশেষ করে আমদানি নির্ভর পণ্যে যে কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, আগাম কর 2.5% বৃদ্ধি করা হয়েছে, সেটির প্রভাব কিন্তু মধ্যবিত্তের ঘাড়েই বেশি পড়বে। আপনি জানেন যে মধ্যবিত্তের নির্দিষ্ট আয় এবং সেটির মধ্যে তাদের একটি বিলাসিতা বা নানা রকম চাহিদা পূরণের চেষ্টা থাকে। বিশেষ করে এখন আমরা জানি যে শহুরে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে বিদেশ থেকে আমদানি করা নানা রকম জিনিসপত্রের প্রতি আগ্রহ বাড়ছে, কারণ দেশের খাদ্য ব্যবস্থা থেকে শুরু করে অনেক কিছুই মানসম্পন্ন হয় না বলে এগুলো নির্ভরতা বাড়ছে। কিন্তু সেখানে আমরা দেখেছি কর বাড়ানো হয়েছে। তো নানা রকম পরোক্ষ কর বাড়ানোর যে উদ্যোগ বা পরোক্ষ করের যে অব্যাহতি, সেগুলো কমানোর যে উদ্যোগ, নিঃসন্দেহে এখানে মানুষ মধ্যবিত্তকে অনেক বেশি মধ্যবিত্তর জীবনে অনেক বেশি প্রভাব ফেলবে। আরেকটি বিষয় এখানে খুবই উল্লেখযোগ্য যে আপনি জানেন যে যিনি আজকে বাজেট ঘোষণা করলেন তিনি একজন অর্থনীতিবিদ এবং সাবেক গভর্নর। তিনি কিন্তু জানেন যে বাংলাদেশ একটি উচ্চ বৈষম্যপূর্ণ দেশ এবং এখন বৈষম্যের মাত্রা কিন্তু সবচেয়ে বেশি অতীতের যে কোনো সময়ের চেয়ে। তো তার কাছে প্রত্যাশা ছিল তিনি এমন কিছু করবেন যাতে দেশে বৈষম্য কমে আসে, কিন্তু সেরকম কোনো ট্যাক্স মেজার বা অন্য কোনো কিছুই আমরা তার এই বাজেটে দেখছি না। শুধু একটি উদ্যোগ গত সরকারের বা চলতি বাজেটেই যেটি ঘোষণা ছিল যে ব্যক্তি করের সর্বোচ্চ হার 30%, যেটি দীর্ঘদিন ছিল কিন্তু মাঝখানে একটু কমানো হয়েছিল, সেই প্রস্তাবটি বহাল রাখা হয়েছে, অর্থাৎ সেখানে হাত দেওয়া হয়নি। এর বাইরে উচ্চবিত্তদের থেকে যে অতিরিক্ত কর আদায় করা হবে এবং সেই করের অর্থ যে সাধারণ মানুষের নিকট পৌঁছে দেওয়া হবে, ব্যয় করা হবে, সেক্ষেত্রে কিন্তু কোনো সুস্পষ্ট নির্দেশনা বা কোনো উদ্যোগই নেই আমরা বলতে পারি। একই সঙ্গে আরেকটি জিনিস জানেন যে বাংলাদেশের অর্থনীতির যে কাঠামোগত সমস্যাগুলোর লুপহোলগুলো, বিশেষ করে কর ফাঁকি দেয়া, অবৈধ সম্পদ অর্জন করা, সেই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ বা খুব জোরে সোরে এই বাজেট বক্তৃতার মধ্যে নেই। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই সরকার বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী সরকার, অভ্যুত্থান পরবর্তী একটি সরকার এবং এই সরকারের কাছে নীতি, নৈতিকতা এসব বেশি আশা করে, কিন্তু আমরা দেখছি যে দিন শেষে কালো টাকা সাদা করার সুযোগ এই সরকার রেখেছে এবং সেটি হচ্ছে জমি, ভবন এবং ফ্ল্যাটে যদি কারো অবৈধ বিনিয়োগ থাকে তাদেরকে সেটা সাদা করার বা প্রদর্শন করার সুযোগ দেওয়া হয়েছে। তবে কিছুটা কর বাড়ানো হয়েছে এবং অ্যামনেস্টি যেটা এর আগের সরকারগুলো দিয়েছিল যে কালো টাকা সাদা করলে কোনো প্রশ্ন করা হবে না, সেই ক্ষেত্রে কিছুটা সেই অ্যামনেস্টিটা কিছুটা কমানো হয়েছে। কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায়, এরকম একটি সরকার অবৈধ সম্পদ না ধরে, অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে কঠোর হস্ত না হয়ে অবৈধ সম্পদকে বৈধ করার আইন প্রণয়ন করে, সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তাহলে বেশ ধন্যবাদ রুহুল আমিন রিপন। বেশ কিছু বিষয়ে আমরা আপনার পর্যবেক্ষণের মাধ্যমে আমরা আসলে পরিষ্কার হতে পেরেছি। ধন্যবাদ সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমরা ফিরে যাচ্ছি। দর্শক, আমাদের সাথে আমাদের অতিথি সহকর্মী রুহুল আমিন রিপন যুক্ত ছিলেন। এই মুহূর্তে আমরা আমাদের অতিথি অর্থনীতি বিশ্লেষক ডক্টর মাসরুর রিয়াজের কাছে আলোচনায় ফিরে যাচ্ছি। ডক্টর মাসরুর রিয়াজ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। একদম শেষ পর্যায়ের আলোচনায় আমরা আছি। আমি মূলত যে বিষয়টি জানতে চাই, আমদানি রপ্তানির ক্ষেত্রে এখনকার যে বর্তমান যে পরিস্থিতি এবং এখন পর্যন্ত বাজেটে যা যা এলো এবং করের বর্তমান যে অবস্থা আপনি দেখছেন, সেই ক্ষেত্রে আসলে আপনি কি মনে করেন এই ক্ষেত্রে আরও কোনো জায়গায় নতুন কোনো প্রস্তাবনাকে আসা দরকার আছে কিনা? কারণ আগামী 2 সপ্তাহে আরও কিছু সংশোধন বা পরিমার্জনের যেহেতু সুযোগ থাকছে, আপনি কি মনে করেন কিনা কোনো জায়গায় কোনো জিনিস কমানো বা বাড়ানো বা নতুন কিছু আনার কি কোনো প্রস্তাবনা বা কোনো ইয়ে থাকবে কিনা আপনার মতামত? আমি এই জায়গাটায় যেটা বিশেষভাবে গুরুত্ব আরোপ করব সেটা হলো, আপনারা জানেন আগামী বছর নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েশন হবে, এটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কনফার্ম করেছে। এখন এলডিসি পরবর্তী যে আমরা বিভিন্ন প্রতিযোগিতা এবং বিভিন্ন কমপ্লায়েন্সের সম্মুখীন হব,
আমাদের রপ্তানির ক্ষেত্রে বিশেষ করে। আর তার সাথে সাথে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স রেগুলেটরি যে চেঞ্জ হচ্ছে, যেমন ইউরোপিয়ান ইউনিয়নের গ্রিন ডিল, হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স অ্যাক্ট, বিভিন্ন সাপ্লাই চেইন ডিউ ডিলিজেন্স অ্যাক্ট, এগুলোর কারণে আমাদেরকে যেই ধরনের প্রস্তুতি নিতে হবে কয়েকটা এরিয়াতে, রিনিউয়েবল এনার্জি, সার্কুলার ইকোনমি, ম্যান মেড ফাইবার, যেটা ছাড়া আমাদের রপ্তানির যে সক্ষমতা এবং মার্কেট অ্যাক্সেসের যে মিনিমাম রিকোয়ারমেন্টস, যেটা আমরা হয়তো পালন করতে পারবো না যদি সেই জায়গায় সক্ষমতাগুলো ডেভেলপ না করতে পারি যে রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমাদের রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তার সাথে সাথে মার্কেট ডাইভার্সিফিকেশনেরও ব্যাপার আছে। তো এই যে আমরা যদি ম্যান মেড ফাইবারে যাই, সার্কুলার প্রোডাকশনে যাই, রিনিউয়েবল এনার্জি এবং এনার্জি এফিসিয়েন্সির যে স্ট্যান্ডার্ড প্রয়োজন আমাদের রপ্তানির মুখী শিল্পগুলো, তার জন্য কিন্তু আমাদের টেকনোলজি। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞ ডক্টর মাসুর রিয়াজ। তার সাথে আমরা বাজেট নিয়ে বিভিন্ন আলোচনা করলাম। একই সাথে আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম এবং রুহুল আমিন রিপন যুক্ত হলেন তাদের পর্যবেক্ষণ নিয়ে। আমরা তাদের পর্যবেক্ষণ মোটটা তাকে শুনেছি। দর্শক, এই ছিল এখনকার বুলেটিনের আমাদের বাজেটের বিশেষ বাজেট নিয়ে অর্থনীতির বিশেষ আয়োজন। এর পরবর্তী বুলেটিনে আমরা থাকছি, সঙ্গে থাকুন একাত্তরে।